Here you can see, in this class, I'm going to talk about adjective and adverb in details. So, first of all, we have to know the actual definition of adjective. I mean, what is adjective? Here you can see. এখানে বলা হচ্ছে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভ কোয়ালিফাই অনলি নাউন অ্যান্ড প্রোনাউন। ইট স্পেসিফাইজ দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন or pronoun. Simply, it describes nouns or pronouns. For example, here we can see Namira is a beautiful girl. অর্থাৎ নামিরা হচ্ছে একজন সুন্দরী মেয়ে। হি হ্যাজ থ্রি রেড পেন্স। তার তিনটা লাল কলম আছে। সাফি ইজ ইল। সাফি অসুস্থ। অর্থাৎ অ্যাজেক্টিভের বিষয়টা হচ্ছে এমন কোনো শব্দ যে শব্দ একটা সেন্টেন্স বা বাক্যের নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন দেয়। এখন নাউন প্রোনাউন একটা সেন্টেন্স বা বাক্যের কোথায় থাকে? শুরুতে থাকতে পারে সাবজেক্টের স্থানে, অথবা অবজেক্টে অর্থাৎ ভার্বের পরে গিয়ে থাকতে পারে। তো এই নাউন প্রোনাউন সম্পর্কে যে শব্দটা অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে তাকে অ্যাডজেক্টিভ বলছি। এই যে গার্ল, এটা আমার একটা অবজেক্ট, এটা একটা নাউন। এটাকে মডিফাই করছে বিউটিফুল শব্দটা না, আমি একটা মেয়ে, কেমন মেয়ে, সুন্দরী মেয়ে, সে অ্যাডজেক্টিভ। পেন, হ্যাঁ, কলমগুলো কেমন, লাল কলম, সেটাও অ্যাডজেক্টিভ। তিনটা লাল কলম, এই তিনটাও অ্যাজেক্টিভ, কারণ অ্যাজেক্টিভের ডেফিনেশন হচ্ছে এমন কোনো শব্দ যা কোনো নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো প্রকাশ করে। তার মানে এই জায়গাটাতে থ্রিটাও অ্যাজেক্টিভ, রেডও অ্যাজেক্টিভ। সাফি ইজ ইল, সাফি এর একটা অবস্থা বোঝাচ্ছে যে সে কেমন, অসুস্থ, সো দ্যাট ইজ কল্ড অ্যাজেক্টিভ। তো এইভাবে অ্যাজেক্টিভ গুলো হয়ে থাকে। বাট আমাদের এটার ক্লাসিফিকেশনটা যদি আমরা একটু দেখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, আমি যদি এই জায়গাটাতে আসি, দেয়ার আর 7 টাইপস অফ অ্যাজেক্টিভ। 7 প্রকার অ্যাজেক্টিভ আমাদের আছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেইনলি। যেমন descriptive adjective or qualitative adjectives, or you can say that adjective of quality. Then adjective of number or numeric adjective. Adjective of quantity or quantitative adjectives. Demonstrative adjectives, possessive adjectives, interrogative adjectives, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। ডিস্ট্রিবিউটিভ। তো প্রথমত যদি আমি কোয়ালিটির ক্ষেত্রে বলি, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং। I mean, this adjective is used to express the qualities of noun or pronoun. It is also used for the description of someone or something. অর্থাৎ অ্যাজ ইউজুয়াল, ইন জেনারেলি, সিম্পলি, অ্যাডজেক্টিভ বলতে আমরা যে বিষয়গুলোকে চিনি বা জানি সেগুলোই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন হি ইজ আ গুড বয়, শি ইজ আ ব্যাড গার্ল। সো গুড, ব্যাড, এগুলোই মূলত আমরা অ্যাডজেক্টিভ হিসাবে চিনে থাকি, মেইনলি অ্যাডজেক্টিভ হিসাবে। তো ওই অ্যাডজেক্টিভ গুলোকে, আই মিন হোয়াট শর্টস অফ, হোয়াট টাইপস অফ, বিষয়টা কোন ধরনের, কেমন, এইটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল, সিম্পলি, অ্যাডজেক্টিভ বলতে আমরা যেটা চিনি। এরপরে আসে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন টু, থ্রি, ফোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। অর্থাৎ এই ধরনের সংখ্যাবাচক শব্দ, নিউমেরিক ওয়ার্ড, যদি একটা বাক্যের অন্য কোনো নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে, তাকেই আমরা নিউমেরিক অ্যাডজেক্টিভ বলি। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই বয়কে মডিফাই করছে ফার্স্ট শব্দটা, সো এটাকে আমরা বলতে পারি নিউমেরিক অ্যাডজেক্টিভ। শি ক্যান ড্রিঙ্ক 2 কাপ অফ টি অ্যাট আ টাইম। সে একসাথে 2 কাপ চা খেতে পারে। শি ক্যান ড্রিঙ্ক 2 কাপ অফ টি, সো হিয়ার টু, that is called numeric adjective. The owner of the house doesn't rent the room to the single. এই বাড়ির মালিক সিঙ্গেলদেরকে রুম ভাড়া দেয় না। তাহলে
এই জায়গাটাতে এই ফার্স্ট, আবারও বলছি, জাস্ট এই এক্সাম্পল গুলো একটু জেনে রাখেন। ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, টু, থ্রি, ফোর, এই যে সংখ্যাবাচক যে শব্দগুলো, এগুলো যদি অন্য একটা নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে, তাকেই আমরা নিউমেরিক অ্যাজেক্টিভ বলি। এরপর হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ, অর্থাৎ পরিমাণ। এর আগেটা ছিল কিন্তু কোয়ালিটি, মানে কি ধরন বা গুণ। আর এটা হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন সাম, এনাফ, মেনি, লিটল, মাস, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর, etc. The quantitative adjective is used to express or indicate the quantity of a noun or pronoun or something. কি বলছে? The quantitative adjective is used to express or indicate the quantity of a noun or pronoun or something. For example, I have enough money. আমার পর্যাপ্ত টাকা আছে। এই মানিকে মডিফাই করছে অ্যানাপ শব্দটি। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, কান্ট্রিকে মডিফাই করছে এই হোল শব্দটা। গিভ মি সাম পিনাটস, পিনাটসকে মডিফাই করছে এই সাম শব্দটা। অর্থাৎ একটা পরিমাণ বোঝায়, নির্দিষ্ট কোনো সংখ্যাকে এখানে ইন্ডিকেট করা হয় না, মেনশন করা হয় না, যেগুলো অন্য আরেকটা নাউনকে মডিফাই করবে। এইটাকেই কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হচ্ছে। এরপর আসে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, নির্দেশক। এই জায়গাটা আমি আপনাদেরকে বলছিলাম গত ক্লাসে যে আমার অ্যাজেক্টিভের ক্লাসিফিকেশনের সঙ্গে অনেকগুলো প্রোনাউনের ক্লাসিফিকেশনের কিন্তু মিল পাওয়া যায়। যেমন এই জায়গাটাতে এই দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো কিন্তু প্রোনাউনও হতে পারে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভও আমাদের আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও আছে, এবং এক্সাম্পলগুলো সেম। বাট আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এটা গত ক্লাসে আমি বলছিলাম, যারা ছিলেন, যদি দেখেন এই দিস, দ্যাট, দোজ, দিস অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, অন্য আরেকটা নাউনের পূর্বে বসতেছে, তাহলে সেটা অ্যাজেক্টিভ। বাট যদি সাবজেক্টের স্থানে থাকে, তারপরে ভার্ব থাকে, বা অবজেক্টে থাকলেও ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, অর্থাৎ এই দিস, দ্যাট, দোজ, দিস যদি অন্য আর কোনো ওয়ার্ডকে, আর কোনো নাউনকে মডিফাই বা বিশেষায়িত না করে, তাহলে সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস বুক ইজ মাইন, এই বুক হচ্ছে এখানে মেইন সাবজেক্ট, এটাকে মডিফাই করছে দিস শব্দটা। সো এই দিস শব্দটাই কিন্তু আমাদের একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দিস শব্দটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস ইজ হিজ রুম, দ্যাট ইজ হিজ রুম, এই দ্যাট কিন্তু একটা প্রোনাউন। এই দিসটা অ্যাজেক্টিভ, বুককে মডিফাই করছে, বাট এই দ্যাটের পরে দেখেন ভার্ব আছে ইজ, তার মানে একটা অ্যাজেক্টিভ। এখানে হিজ শব্দটা আবার একটা প্রোনাউন, এটাকে বলে পজিটিভ প্রোনাউন, যেগুলো অন্য কোনো নাউনের মালিকানায় বা অধিকার থাকা বোঝায়। আবার দিস নোটস শুড বি ফলোড, এই নোটগুলো অনুসরণ করা উচিত। এই দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, কারণ এরপরে নোটস আছে, অর্থাৎ আরেকটা নাউন আছে, এটাকে মডিফাই করতেছে। তো এইভাবে এগুলোকে একটু আইডেন্টিফাই করতে হবে। পজিটিভ অ্যাজেক্টিভ গুলো কি? মাই হার্ট, দেয়ার, আওয়ার, ইয়োর, these are called possessive adjective. Possessive are used to show the possession or belongingness in the sentences. যেমন I have seen her cat, এর বাংলা অর্থ হচ্ছে আমি তার বিড়ালটিকে দেখেছি। এই ক্যাটকে মডিফাই করছে হার শব্দটা, তার মানে ওই ক্যাট শব্দটা একটা নাউন। এই হারটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ, নট প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন যদি হয় মাইন, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স এগুলো ব্যবহৃত হয়, এবং এগুলো কখনো অন্য আরেকটা নাউনকে মডিফাই করে না। এইটা আপনাকে আগে মনে রাখতে হবে। দেয়ার হাউস ইজ ভেরি বিগ, হাউসকে মডিফাই করছে দেয়ার শব্দটা, অর্থাৎ ওর পরে আরেকটা নাউন আছে, তার মানে ওটা অ্যাজেক্টিভ। দেয়ার শব্দটা কি? পজিটিভ অ্যাজেক্টিভ। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, ওই আওয়ার শব্দটা মডিফাই করছে স্কুল পন্ডকে। তো আওয়ার শব্দটা হচ্ছে মূলত এখানে অ্যাজেক্টিভ। তো এই এক্সাম্পল গুলো জাস্ট একটু মনে রাখেন যে এই ধরনের শব্দগুলো মূলত অ্যাজেক্টিভ হয়ে থাকে। এগুলো জানা থাকলে আর কোনো কিছু দরকার হবে না, এগুলো আমি প্র্যাকটিক্যালি সব দেখাবো।
ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভটা কি? ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। হোয়াট, হুইচ অ্যান্ড হুজ আর নোন অ্যাজ ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভস, অ্যান্ড ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ মডিফাইস নাউন অর প্রোনাউন্স অ্যান্ড ফর্মস আ কোশ্চেন, একটা কোশ্চেন তৈরি করে। অর্থাৎ এখানে ইন্ট্রোগেটিভ প্রোনাউনও আছে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব বসে তারপরে গিয়ে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব বসে, তাহলে এটা মনে রাখবেন ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্টের অংশ এবং ওটা হচ্ছে প্রোনাউন। কিন্তু যদি দেখেন আরেকটা নাউন আছে তাহলে ওটা অ্যাজেক্টিভ। যেমন হোয়াট কাইন্ড অফ ট্রি ইট ইজ, তাহলে আমার ইজ ইট, তাহলে এই হোয়াট শব্দটা হচ্ছে আমার অ্যাজেক্টিভ। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, হুইচ শব্দটা আমার অ্যাজেক্টিভ। হুজ রুম ইজ দিস, হুজ হুজ শব্দটা আমার অ্যাজেক্টিভ। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলতাম যে হুইচ ইজ ইয়োর রুম, এর বাংলা অর্থ হচ্ছে কোনটি তোমার রুম, এইটা বললে ওই হুইচটা কিন্তু আমার প্রোনাউন হতো, কারণ ওর পরে ইজ আছে, ভার্ব আছে, এই হুইচটাই সাবজেক্ট, এছাড়া আর কোনো ওয়ার্ড এখানে নেই, অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না। তো এইটা আপনাদেরকে এইভাবে একটু বুঝতে হবে। যদি দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে এবং তারপরে আরেকটা নাউন আছে, অর্থাৎ এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আরেকটা নাউনকে মডিফাই করতেছে, তাহলে ওটা অ্যাজেক্টিভ। বাট যদি সাবজেক্টের জায়গায় বসে, অর্থাৎ ওই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই ভার্ব থাকে, অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই না করে, তাহলে সেটা হচ্ছে প্রোনাউন। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। ডিস্ট্রিবিউট মানে বিভক্ত করা। কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয়। ইজ, এনি, এভরি, either, neither. The distributive adjective is used to describe a specific member out of a group. For example, any of you can eat the apple. এই ইউ হচ্ছে আমার এখানে মেইন সাবজেক্ট, এটাকে মডিফাই করছে এনি শব্দটা। ইজ অফ দ্য স্টুডেন্টস, এই বাক্যের মেইন ওয়ার্ড কোনটা, নাউন কোনটা, স্টুডেন্টস, এটাকে মডিফাই করছে ইজ অফ। এভরি ম্যান, এই ম্যানটা হচ্ছে মেইন সাবজেক্ট বা নাউন, এই ম্যানকে মডিফাই করছে এভরি শব্দটা। তাহলে এনি, ইজ, এভরি, এগুলোকে বলা হয় মূলত ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা অতটা ইম্পর্টেন্ট কিছু না। এই ফাইলটা থেকে জাস্ট অ্যাজেক্টিভ 7 প্রকার এবং এই 7 প্রকার অ্যাজেক্টিভের যে এক্সাম্পল গুলো আছে প্রত্যেকটা, অর্থাৎ এই যে ইজ, এনি, এভরি, এদার, নেদার, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, দিস, দ্যাট, দোজ, দিস, হোল, সাফিসিয়েন্ট, লিটল, মাস, অল, নান, হাফ, মোর, সাম, ফার্স্ট, সেকেন্ড, ডাবল, সিঙ্গেল, ট্রিপল, বা এই গুড, ব্যাড, নাইস, বিউটিফুল, চার্মিং, এই ওয়ার্ডগুলো জাস্ট একটু মনে রাখবেন। একটু মনে রাখবেন যে এই ওয়ার্ডগুলো মোস্ট অফ দ্য টাইম বা মেইনলি অ্যাডজেক্টিভ হিসেবে আর কি ব্যবহৃত হয়। অর্থাৎ শব্দগুলোকে একটু চিনে রাখতে হবে পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করে। এটা নিয়ে আমি আবার কথা বলবো। আমি যদি একটু এবার অ্যাডভার্বের কাছে আসি, কারণ একটার সঙ্গে একটা কম্পেয়ার করতে হবে, না হলে কখনোই বিষয়গুলোকে ভালোভাবে বোঝা যাবে না। তো এই জায়গাটাতে সবাই একটু মনোযোগ দেন। দেখেন এই অ্যাডভার্বটা মূলত কি বলছে, এই জায়গাটাতে যদি আমি একটু আপনাদেরকে বলি, এখানে কিছু কনসেপ্ট বা কিছু ধারণা যদি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। একটি বাক্যে যার অবদান বেশি না, বাড়তি অর্থ দিতে মাঝে মাঝে ব্যবহৃত হয়, তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব শব্দটির উৎপত্তি অ্যাড প্লাস ভার্ব থেকে, অর্থাৎ সাধারণত ভার্বকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়াটাই অ্যাডভার্ব এর কাজ। তাহলে বলা যায় যে পার্টস অফ স্পিচ বাক্যে বসে অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্বকে বিশেষভাবে মডিফাই বা বিশেষায়িত করে, তাকেই মূলত অ্যাডভার্ব বলা হয়। অর্থাৎ এই অ্যাডভার্বটা কিন্তু অ্যাজেক্টিভের থেকে ডিফারেন্ট। অ্যাজেক্টিভের ডেফিনেশন হচ্ছে এমন কোনো শব্দ যা কোনো বাক্যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে, অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য বা এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। কিন্তু অ্যাডভার্ব কখনোই নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব কখনোই নাউন প্রোনাউন সম্পর্কে কোনো অর্থ দেয় না। অ্যাডভার্ব মেইনলি ভার্বকে বাড়িয়ে বলে, অর্থাৎ ভার্বকে বাড়িয়ে বলাটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। কাকে বাড়িয়ে বলা বললাম? ভার্বকে বাড়িয়ে বলা, ভার্ব সম্পর্কে ইনফরমেশন দেওয়া। কিন্তু কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে
আলাদা একটা অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা প্রেপজিশনকে মডিফাই করতে পারে, ইভেন হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্ব কখনোই নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশনকে মডিফাই করবে না। যেটা করে থাকে এই অ্যাজেক্টিভ, এর আগে যেটা আমরা দেখলাম, অ্যাডজেক্টিভ কিন্তু মেইনলি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কিন্তু অ্যাডভার্ব সেটা করে না। তাহলে অ্যাডভার্ব গুলো কেমন? যেমন দেখেন, শি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল। সে সম্পূর্ণরূপে একজন মেধাবী মেয়ে। শিটা আমার সাবজেক্ট, এটা প্রোনাউন, ইজটা ভার্ব, গার্লটা আমার নাউন। এই তিনটা হচ্ছে মেইন ওয়ার্ড বা জিস্ট। এই তিনটা ওয়ার্ডের, অর্থাৎ শি ইজ গার্ল, তিনটা ওয়ার্ডের যদি একটাও বাদ দেন আপনার সেন্টেন্স থাকবে না। এবার সে কেমন মেয়ে? মেধাবী মেয়ে। এই ট্যালেন্টেড শব্দটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, যেহেতু নাউনকে মডিফাই করছে। সে একটা মেধাবী মেয়ে, অর্থাৎ এই এটাও কিন্তু ওই গার্লকে ইন্ডিকেট করছে যে মেয়ে কয়টা? একটা। অর্থাৎ নাউনের সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ এই এটাও কিন্তু অ্যাজেক্টিভ, ট্যালেন্টেডটাও অ্যাজেক্টিভ। কারণ কি? এগুলো গার্লকে মডিফাই করছে। কিন্তু সে যে মেধাবী, সে কেমন মেধাবী? সে সম্পূর্ণরূপে একজন মেধাবী মেয়ে। হি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল। এই কমপ্লিটলি শব্দটা কিন্তু ট্যালেন্টেডকে মডিফাই করছে, গার্লকে না। সে কেমন মেধাবী, কেমন মেধাবী? কমপ্লিটলি মেধাবী। সো এই শব্দটাই হচ্ছে মূলত আমাদের এখানে অ্যাডভার্ব, এবং এইটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সেটা নিয়ে পরে কথা বলছি। হি রানস ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়ায়। দেখেন, সাবজেক্ট হি, ভার্বটা রান মানে দৌড়ানো। এখন সে কেমন দৌড়ায়? দৌড়ানোর ধরনটা কেমন? ফাস্ট মানে দ্রুত। অর্থাৎ ফাস্ট শব্দটা কিন্তু রানকে মডিফাই করে। রান সম্পর্কে একটা তথ্য দেয় যে দৌড়ানো, দৌড়ানোর ধরনটা কেমন? দ্রুত। এবার সে দ্রুত দৌড়ায়। কেমন দ্রুত দৌড়ায়? খুব দ্রুত দৌড়ায়। হি রানস ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট। এই ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব। অর্থাৎ এই জায়গাটাতেই মূলত ওইটা বলা হয় যে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, নিজেকে নিজে মডিফাই করে। হি রানস ফাস্ট, হি রানস, এতটুকু কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। সে দৌড়ায়। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। তো ভেরি প্লাস ফাস্ট দুটোই কিন্তু এখানে অ্যাডভার্ব। হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি কথা বলে। কিভাবে বলে? হাউ, অনর্গল, ফ্লুয়েন্টলি। হাউ দ্বারা প্রশ্ন করে এটা পাওয়া যায়। তো এই জায়গাটাতে আমরা যদি একটু দেখি, অ্যাডভার্বের অনেকগুলো প্রকার আছে এখানে, সেটা ডিটেলসে দেওয়া আছে, বাট আমি এটা নিয়ে অতটা কথা বলবো না। এই যে মেইনলি অ্যাডভার্ব তিন প্রকার: সিম্পল, ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ। দেন অ্যাডভার্ব অফ ম্যানার, সিম্পল অ্যাডভার্বের ভিতরে এগুলো থাকে: টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, রিজন, অর্ডার। অ্যাডভার্ব অফ অ্যাসারশন বা নেগেশন। এতগুলোর ভিতর মেইনলি প্রথম পাঁচটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে প্র্যাকটিক্যালি সেন্টেন্স বলতে গেলে বা লিখতে গেলে। তো সেটা কি? দেখেন, অ্যাডভার্ব প্রধানত এখানে পাঁচ প্রকার, যেটা সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার হ্যাঁ, বিহেভিয়ার। দেন অ্যাডভার্ব অফ পারপাস বা রিজন। আরেকটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব প্রধানত তিন প্রকার: ম্যানার, প্লেস এবং টাইম। মানে এই যে অ্যাডভার্ব গুলো দেখছেন, এদের ভিতরে এই তিনটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। ম্যানারটা কি? যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ কিভাবে বা কোন পদ্ধতিতে সম্পন্ন হবে সেটি বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। অর্থাৎ ম্যানারটা কি? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি হাউ দিয়ে কোশ্চেন করেন, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। এই দেখেন, এখানে একটা রুলস আছে। মূলত সমস্ত প্রকার এলয় যুক্ত শব্দ অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে থাকে, বাট একটা নিয়ম হচ্ছে, যদি নাউনের সাথে এলয় হয়, যেমন ফ্রেন্ড, এটা একটা নাউন। আমি যদি বলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি, তো এটা কিন্তু অ্যাজেক্টিভ। অর্থাৎ নাউনের সাথে এলয় যুক্ত হলে অ্যাজেক্টিভ হয়। কিন্তু আমাকে এই জায়গাটাতে বুঝতে হবে যে অ্যাজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয়, তাহলে কিন্তু মূলত অ্যাডভার্ব হয়। এবং এই অ্যাডভার্ব গুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। যেমন দেখেন, ব্যাডলি, ব্যাড একটা অ্যাডজেক্টিভ। ব্যাডলি খারাপ ভাবে, এটা কিন্তু অ্যাডভার্ব। কেয়ারলেসলি, ক্লোজলি, ডিলাইটফুলি, ইজিলি, কুইকলি, সেফলি, সিম্পলি, আর্জেন্টলি, অয়েজলি, রংলি, রংলি, অয়েজলি, আর্জেন্টলি, সিম্পলি, সেফলি, কুইকলি, ইজিলি, ডিলাইটফুলি, ক্লোজলি, carelessly, badly, those are adverbs of manner। এছাড়া কিছু ব্যতিক্রম আছে, অর্থাৎ এলয় থাকে না, বাট অ্যাডভার্ব অফ ম্যানার, সেটা হচ্ছে ফাস্ট, হার্ড এবং ওয়েল। তাহলে সমস্ত প্রকার অ্যাডভার্ব অফ ম্যানার যুক্ত শব্দে এলয় থাকে। থাকে না কোথায়? ফাস্ট, হার্ড অ্যান্ড ওয়েল। এরপর অ্যাডভার্ব অফ টাইম। যে অ্যাডভার্ব
কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার টাইম বা সময় নির্দেশ করে। অর্থাৎ ওয়েন, WHEN, ওয়েন দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন দেখেন, আফটার, আফটারওয়ার্ডস, অ্যাগো, অলরেডি, বিফোর, ডেইলি, আর্লি, লেট, লেটলি, নাও, প্রেজেন্টলি, সেলডম, টুডে, ইয়েস্টারডে, এক্সেট্রা। অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার প্লেস বা স্থান নির্দেশ করে তাকেই মূলত অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। সাধারণত আমার ওয়ার, WHERE, এই ওয়ার দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায়, যেমন অ্যাব্রোড, আহেড, আওয়ে, হ্যান্ড, হিয়ার, নিয়ার, হিটার, থিটার, মানে কি এদিকে ওদিকে, ইনল্যান্ড, লোকালি, নিয়ার বাই, ওভারহেড, দোজ আর অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ এখানে একটা জায়গাকে ইন্ডিকেট করা হয়, জাস্ট একটা জায়গাকে ইন্ডিকেট করা হয়। এবং এই অ্যাডভার্ব গুলো একটা সার্টেন অর্ডার মেনটেন করে চলে, সেটা হচ্ছে ম্যানার, প্লেস অ্যান্ড টাইম। ফর এক্সাম্পল, হি রিডস হিজ লেসন, এখানে একটা এস হবে, অ্যাট 10 p.m. ইন হিজ রুম কেয়ারফুলি। সো এই জায়গাটাতে অ্যাট 10 a.m., এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা আগে দেওয়া, কিন্তু এটা আগে আসবে না। আমার অ্যাডভার্বের কারেক্ট অর্ডার হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। অর্থাৎ আগে হাউ দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায়, যেমন সে কিভাবে পড়ে, কেয়ারফুলি, এটা আগে বসান। অর্থাৎ হি রিডস হিজ লেসন কেয়ারফুলি, দেন প্লেস, জায়গাকে বসাতে হবে, ইন হিজ রুম, তারপরে সময়টাকে আপনি বসান। অর্থাৎ হি রিডস হিজ লেসন কেয়ারফুলি ইন হিজ রুম অ্যাট 10 a.m. দ্যাট ইজ দ্য কারেক্ট টার্ন। তাহলে এইখানে দুটো বাক্য আছে, হি অ্যাটেন্ডেড অ্যাট 2 p.m. ইন হিজ হাউস গর্জিয়াসলি, আর হি অ্যাটেন্ডেড গর্জিয়াসলি ইন হিজ হাউস অ্যাট 2 p.m. তো এই দুইটার ভিতরে কারেক্ট কোনটা? সেকেন্ড ওয়ান ইজ কারেক্ট, রাইট? তো অ্যাডভার্বের এই সার্টেন যে অর্ডারটা আছে, এটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে বা বুঝতে হবে। মেইনলি এই তিনটা অ্যাডভার্ব বেশি ভালো করে যদি জানা থাকে, তাহলে এই অ্যাডভার্বের জায়গাটা নিয়ে বা অ্যাডভার্ব নিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এরপর যেটা আমি দেখাবো আপনাদের, আমি প্রিভিয়াস 2বার বা 3বারও হতে পারে, আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়েছিলাম যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স, যে কোনো ছোট ছোট ইংরেজি বাক্যকে কিভাবে আমরা বড় বাক্যে পরিণত করতে পারি, লং সেন্টেন্সে পরিণত করতে পারি। এবং সেগুলো কিন্তু মূলত এই অ্যাডভার্ব ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে। এই অ্যাডভার্বের দুইটা টাইপস, অর্থাৎ সিম্পল যে অ্যাডভার্বগুলো আছে আমরা যেগুলোকে অ্যাডভার্ব বলে চিনি বা জানি, আরেকটা হচ্ছে এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ কতগুলো মানে মেইন ওয়ার্ডের সাথে অন্য কিছু ওয়ার্ডের সংযুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করে। তো এগুলো আমাদেরকে জানতে হবে। বাট প্রথমত যেটা আমি বলছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে, ছোট ছোট ইংরেজি বাক্যকে অনেক লং সেন্টেন্স অর্থাৎ লম্বা বাক্যে পরিণত করতে পারি, লিখতে পারি বা বলতে পারি। এটা লাস্ট বার দেখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন। তো আমি পরবর্তীতে যতগুলো ক্লাস করব, যেভাবে ক্লাস করব, এগুলো আপনাদেরকে জানতে হবে, এগুলো ইউজ করার প্রয়োজন পড়বে। তাহলে আমার এখানে হেডলাইন ছিল, আপনাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্সেস, কিভাবে আমরা যে কোনো ছোট ছোট ইংরেজি বাক্য থেকে বড় বাক্য বা লং সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। যেমন যদি একটু এখানে ফোকাস করেন, ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্স উই হ্যাভ টু ফলো 5 স্টেপ। এটা করার জন্য আমাকে 5টা স্টেপ ফলো করতে হবে। এই 5টা স্টেপ আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। স্টেপ নাম্বার 1 কি সেটা? আমাদের একটা সাবজেক্টের দরকার। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই নিড আ সাবজেক্ট। সাবজেক্ট জিনিসটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হতে পারে আই মানে আমি, বা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা রহিম, অথবা করিম। এগুলো কিন্তু আমাদের একটা সেন্টেন্স বা বাক্যের কি হতে পারে? সাবজেক্ট। এই সাবজেক্টের পরে প্রত্যেকটা ইংরেজি বাক্যে ভার্ব থাকে।
অর্থাৎ স্টেপ নাম্বার 02 কি হবে? উই নিড a verb. I mean, without verb, you cannot make any kinds of English sentences, and you have to put every verb after the subject. Verb is the heartbeat of sentences. Mainly, verb denotes being, having, or doing something. অর্থাৎ অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়। ভার্ব জিনিসটা মূলত কি? যেমন এই যে ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, স্পিক মানে বলা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া। এই যে শব্দগুলো আমি এখানে লিখতেছি, এই প্রত্যেকটা শব্দ কি? ভার্ব। এই ভার্ব দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়। কোথায় ইউজ করতে হয়? সাবজেক্টের পরে। টেন্সের স্ট্রাকচার মেনটেন করে যদি ভার্বের ফর্ম সঠিকভাবে ইউজ করা যায়, তাহলে ইংলিশে ফ্রি হ্যান্ডে লেখা বলেন বা স্পিকিং করা বলেন, এটা কঠিন হয় না। এবং গ্রামারের কোনো মিস্টেকও হয় না যদি সঠিক টেন্সের স্ট্রাকচার মেনটেন করে এগুলো ইউজ করতে পারেন। তো সাবজেক্ট আর ভার্বের পর একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের অবজেক্টের প্রয়োজন। অবজেক্ট কাকে বলে জানেন? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সো স্টেপ নাম্বার 3, আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করো। অর্থাৎ প্রশ্ন করতে হবে। কেন? ফর গেটিং, ফর গেটিং অ্যাকচুয়াল অবজেক্ট। এরপরে দেখেন স্টেপ নাম্বার 04, সেটা হচ্ছে অবজেক্টটা পাওয়ার পর আমাকে যেটা করতে হবে, এই বাক্যে আরো বেশি ইনফরমেশন নিয়ে আসতে হবে, আরো বেশি তথ্য নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের সব থেকে মেইন স্টেপ, মেইন যে জায়গা, সেটা হচ্ছে যে এগেইন আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্বস উইথ হাউ, হাউ, হোয়ার, when অ্যান্ড হয়। ভার্বকে আবার প্রশ্ন করতে হবে হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড হয়, এই ধরনের ডাবল বেস ওয়ার্ডগুলো দ্বারা। দেন স্টেপ নাম্বার 5, এটা হচ্ছে কি? যে প্রোভাইড দ্য অ্যান্সার, প্রোভাইড দ্য অ্যান্সার। এটা জাস্ট নাথিং। সো এখন এই 5টা স্টেপ ফলো করে আমি যদি আপনাদের ইংলিশের সেন্টেন্স গুলো তৈরি করা দেখাই, সেটা কেমন হতে পারে, কিভাবে সেটা আমরা করতে পারি। যেমন আমি যদি এরকম একটা কথা বলি, আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, কি খাই? ভাত খাই। ভার্বটা হচ্ছে ইট। আমার কিন্তু 3টা স্টেপ অলরেডি শেষ। আমরা যখন ইংলিশে সেন্টেন্স প্র্যাকটিস করি বা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করি, আমরা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকি। একটা সেন্টেন্স বা বাক্যকে লং করতে পারি না, বড় করতে পারি না। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো আমরা কি এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে লং করতে পারি না, বড় করতে পারি না? অবশ্যই পারি। সেটা কিভাবে সম্ভব? দেখেন, আমি তো আরো একটা বাক্য আপনাকে বলি। ফর এক্সাম্পল, হি ড্রাইভ, সে চালায়। কি চালায়? হি ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালায়। আমরা মূলত এইভাবে সেন্টেন্স প্র্যাকটিস করি। হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স বা বাক্য প্র্যাকটিস করে থাকি। কিন্তু যেটা আমি আপনাদেরকে বলছি যে এতটুকুর ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের বড় করতে হবে, লং করতে হবে একটা সেন্টেন্স বা বাক্যকে। আমি যদি বলি উই, একটা সাবজেক্ট নিলাম, প্লে একটা ভার্ব নিলাম, অবজেক্ট কি? কি খেলি আমরা? উই প্লে ফুটবল, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, আমরা ফুটবল খেলি। আবার আমি যদি বলি সি, মানে সে, গিভ মানে দেওয়া, গিভের পাস্ট ফর্ম যদি বলি সি গেভ, সে দিয়েছিল। মি মানে কি? আমাকে। হুম কাকে? আমাকে। আ রোজ কি? একটা গোলাপ। এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে। আমার সব সেন্টেন্সে যে একটাই অবজেক্ট থাকবে এরকম না, কোনো কোনো সেন্টেন্সে দুটো থাকতেও পারে। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। ভার্বকে হট দ্বারা প্রশ্ন করলে এই ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে এই ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তো এই বাক্যে দুটোই আছে। কি, কি
কি দিয়েছিল? রোজ। কাকে দিয়েছিল? আমাকে। তো আমরা এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করি এবং এখানে ফুল স্টপ বসাই। বাট একটা সেন্টেন্স বা বাক্যকে লং করা যায়, বড় করা যায়, বাক্যের ভিতরে অনেক বড়, অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসা যায়। সেটা কিভাবে দেখেন, আমি ভাত খাই। এবার এটাকে আপনি প্রশ্ন করেন যে আপনি যে ভাত খান, আপনি কিভাবে ভাত খান। আগে হাউ দিয়ে কোশ্চেন করেন, হাউ ডু ইউ ইট রাইস। খাওয়ার সময় আপনার ধরনটা কেমন, আপনার বিহেভিয়ারটা কেমন, আপনার ম্যানারটা কেমন, এইটা আপনাকে ইউজ করতে হবে। এখন আমি যদি বলি আই ইট রাইস স্লোলি, সো ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। আমি স্লোলি ভাত খাই। এবং দেখেন আমার সেন্টেন্সটা কিন্তু একটু বড় হলো। আমার ফুল স্টপ কোথায় ছিল? রাইস ছিল। বা সেইখান থেকে একটু বড় করতে পারলাম। এবার হোয়ার দিয়ে প্রশ্ন করেন যে হোয়ার ডু ইউ ইট রাইস। আই ইট রাইস স্লোলি অ্যাট মাই রুম। আমি আমার রুমে বসে ভাত খাই। অ্যাট মাই রুম, এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যে আপনার রুমে বসে স্লোলি ভাত খান, আপনি কখন ভাত খান? হোয়েন ডু ইউ ইট রাইস। আমি আমি দিনে 3 বার ভাত খাই। সো আই ক্যান সে দ্যাট 3 টাইমস আ ডে। 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই। আপনি যে ভাত খান, আপনি কেন ভাত খান? হয়, হয় মানে কি, রিজনটা কি, এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। আপনার কারণটা কি ভাত খাওয়ার পিছনে? আমি বলতে পারি যে শরীরে শক্তি পেতে, শক্তি পাওয়ার জন্য, অর্থাৎ টু গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, টু প্লাস ভি অন, এটা হলো ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। টু গেট এনার্জি ইন মাই বডি, আমার শরীরে শক্তি পেতে বা শরীরে শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। এই টু গেটের পরিবর্তে আপনি কিন্তু এই ফর গেটিং এ ব্যবহার করতে পারেন। ফর GETTING, ফর গেটিং এনার্জি ইন মাই বডি, আমার শরীরে শক্তি পাওয়ার জন্য। মানে টু প্লাস বি ওয়ান ইকুয়াল টু ফর প্লাস ভার প্লাস আইএনজি, এটা ব্যবহার করা যায়। তো এই হচ্ছে আমার বাক্য। অর্থাৎ আমার ছোট একটা বাক্য ছিল, রাইস পর্যন্ত এই বাক্যটা ছিল, সেখান থেকে আমি বডি পর্যন্ত আনলাম কিভাবে দেখেন। এই যে স্লোলি শব্দটা, এই শব্দটাকে আমি বলছি যে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এইটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ প্লেস। 3 টাইমস আ ডে, এটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ টাইম। টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন। সেই বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে অনুধাবন করতে হবে। এরপর দেখেন, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। কোশ্চেন করেন কি দিয়ে? WH ওয়ার্ড দিয়ে। কাকে? এই প্লে শব্দটাকে, ভার্বকে। আপনি যে ফুটবল খেলেন, আপনি কিভাবে ফুটবল খেলেন। আমি যদি বলি যে উই প্লে ফুটবল ভেরি কুইকলি, QIC কে, আমরা খুবই দ্রুততার সাথে খেলি। প্লে ফুটবল ভেরি ফাস্ট, আমরা খুব ক্ষিপ্রতার সাথে খেলি, কিলিয়ান এমবাপ্পের মতো দৌড়াই। তো এইটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি কোথায় ফুটবল খেলেন? হোয়ার ডু ইউ প্লে ফুটবল? উই প্লে ফুটবল ভেরি কুইকলি ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, সো আমরা মাঠে ফুটবল খেলি। সো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যে মাঠে ফুটবল খেলেন, আপনি কখন খেলেন। আমি যদি বলি যে আমি বিকাল বেলায় ফুটবল খেলি, জাস্ট আই ক্যান সে অ্যাট আফটারনুন। অ্যাট আফটারনুন। এবার আপনি যে বিকাল বেলায় মাঠে ফুটবল খেলেন, আপনি আহ, কেন ফুটবল খেলেন? হোয়াই ডু ইউ প্লে ফুটবল? আর রিজনটা কি? আমি বলতে পারি যে আহ, আমি শারীরিক ব্যায়াম করার জন্য বা শরীরটাকে ফিট রাখার জন্য খেলি। টু ডু, ওই টু ডু মানে ডু মানে করা, টু ডু মানে করতে, অথবা আপনি ফর ডুইং ও বলতে পারেন। মানে টু এর পরে V1 বসে। এটা ছাড়া যে কোনো প্রেপোজিশনের পরে যদি ভার্ব বসান, তার সঙ্গে আইএনজি বসাতে হয়, নন ফাইনাইট করতে হয়। অর্থাৎ ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ। তাহলে আমার বাক্যটা কতটুকু ছিল, জাস্ট এটুকু আমি আপনাদেরকে বুঝতে বলছি। দেখেন এই ফুটবল পর্যন্তই কিন্তু ছিল, এবং আমরা এতটুকুই করতে অভ্যস্ত। আমরা সারা জীবন ছোট ছোট সেন্টেন্স করা শিখে আসছি। একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, সেন্টেন্সের ভিতর অতিরিক্ত তথ্য দিতে পারি না, ফ্রি হ্যান্ডে লিখতে গেলে আটকে যাই, ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। বাট এই ওয়েটা, এই স্ট্র্যাটেজিটা, ইটস আ গ্রেট টেকনিক, এবং এই টেকনিক যদি আপনি ফলো করতে পারেন, তাহলে প্র্যাকটিক্যালি যে কোনো বাক্যের ভিতর অনেক বেশি তথ্য বা ইনফরমেশন নিয়ে আসতে পারবেন। যে কোনো বাক্যকে এইভাবে আপনি অনেক বেশি বড় করতে পারবেন। তাহলে ভেরি কুইকলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দ্য ফিল্ড, অ্যাডভার্ব অফ প্লেস। টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ রিজন। অ্যাট আফটারনুন, অ্যাডভার্ব অফ টাইম।
হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এখন সে কিভাবে গাড়ি চালায়, আমি বুঝতে বলি হি ড্রাইভস এ কার কেয়ারফুলি, সে সতর্কতার সাথে কেয়ারফুলি গাড়ি চালায়। সে যে কেয়ারফুলি চালায়, কোথায় চালায়? অন দ্য রোড, সে রোডে গাড়ি চালায়। সে যে অন দ্য বিজি রোড, আমি বলতে পারি সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। এখন সে যে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কখন চালায়? আমি যদি বলি ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে যে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়? হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার, রিজনটা কি? টাকা উপার্জনের জন্য, টু আর্ন, অর আই ক্যান সে দ্যাট ফর আর্নিং মানি। টাকা উপার্জনের জন্য সে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় প্রতিদিন গাড়ি চালায়। তাহলে বাক্যটা কতটুকু ছিল? এই কার পর্যন্তই ছিল। সেইখান থেকে কত বড় করলাম। আমরা কিভাবে পেলাম এগুলো, এই ধরনের সেন্টেন্সগুলো? এগুলোকে বলা হয় ফ্রেজাল ওয়ার্ড। ফ্রেজ ব্যবহার করতে হয়। ফ্রেজ মানে কি? একগুচ্ছ ওয়ার্ড যেটা একটি মাত্র অর্থ দেয়। শুধুমাত্র ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহারটা ভালোভাবে জানতে হবে। নেক্সট ক্লাসে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলেই আপনারা এই ধরনের যে কোনো লং সেন্টেন্সগুলো আপনারা তৈরি করতে সক্ষম হবেন, তৈরি করতে পারবেন। এই দেখেন, হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। কিভাবে? আমি যদি বলি সে খুবই ভদ্রতার সাথে আমাকে একটা গোলাপ দিয়েছিল। হি গেভ মি আ রোজ ভেরি পলাইটলি, ভেরি পলাইটলি। সে যে পলাইটলি আমাকে একটা গোলাপ দিয়েছিল, উম কোথায়? পার্কে, অ্যাট পার্ক। বলতে পারি না? সে যে পার্কে একটা গোলাপ দিয়েছিল আমাকে, কবে? গতকাল, ইয়েস্টারডে। সে যে গতকাল আমাকে পার্কে একটা গোলাপ দিয়েছিল, কেন? আমাকে প্রপোজ করার জন্য, টু প্রপোজ, পিআরপিএস, টু প্রপোজ। অথবা আমি বলতে পারি যে ফর প্রপোজিং মি। সো এই ধরনের যে কোনো শর্ট সেন্টেন্সকে আমরা লং সেন্টেন্সে পরিণত করতে পারি ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, অ্যাডভার্বের ব্যবহার করে। তো এই অ্যাডভার্বের ব্যবহারটা আপনাদেরকে শিখতে হবে, ভার্বকে কোশ্চেন করাটা শিখতে হবে। তাহলে কি হবে? আপনারা যখনই ইংলিশে ছোট ছোট সেন্টেন্স বলেন, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, আটকে যান, একটা সেন্টেন্স বা বাক্যকে লং করতে পারেন না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন না, এটা আপনারা পারবেন, এটা আপনারা করতে সক্ষম হবেন। এখানে আরো কি অনেক সাবজেক্ট আছে, নতুন নতুন কয়েকটা সাবজেক্ট নিয়ে নতুন এখানে অনেকগুলো ভার্ব আছে, যেমন রিড, রাইট, স্পিক, ইনভাইট, টেক। এই ধরনের ভার্বগুলো নিয়ে আপনারা যদি এবার এই পদ্ধতিটা, এই ওয়েটা যেটা আমি দেখালাম, এইটা মেনটেন করে নতুন কিছু সেন্টেন্স তৈরি করার ট্রাই করেন, ইট উইল বি বেটার। দেখবেন এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই চেষ্টাটা আপনাদেরকে একটু করতে হবে। এখান থেকে আমি পাঠিয়ে দিয়েছি এই সব কিছু। আপনাদের যে কনভারসেশন গ্রুপটা আছে, এখানে আপনারা এত কথা লেখেন, আমি বারবার ওখানে নোটিশ দিয়ে দিয়েছি যে ওখানে শুধুমাত্র টাস্কগুলো সাবমিট করবেন। এই ধরনের এই যে ট্রান্সলেশন গুলো দিলাম, এগুলো একটু ওই জায়গাটাতে সাবমিট করার চেষ্টা করবেন, তাহলে ভুলটা আমি ধরিয়ে দিব। বাট আপনাদের কিছু সেন্টেন্স নিজের থেকে তৈরি করতে হবে। দেখেন, আমি টিচার, আমি ক্লাস নিচ্ছি, আমি পড়াচ্ছি, শিখাচ্ছি, আমি আপনার মেন্টর, আমি সঠিক একটা গাইডলাইন দিতে পারি, কারেক্ট কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক আপনাকে বলে দিতে পারি। বাট আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন, একটা ভাষা শিখছেন। ভাষা শিখতে গেলে টিচার ক্লাস নিল, দেখালো, আমি সবই দেখলাম, দেখে বসে থাকলে হবে না। আপনাকে কাজ করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি যদি আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে না পারেন, আপনার মুখ দিয়ে কথা বের করতে না পারেন, অর্থাৎ নিজে যদি কাজ না করেন, আপনি একটা ভাষা কখনোই শিখতে পারবেন না। এটা সায়েন্স না বা ম্যাথ না। টিচার পড়ালো, আমি পড়ে বসে থাকলাম। আপনাকে এখানে কাজ করতে হবে, ব্রেনটাকে একটু কাজে লাগাতে হবে। এটা নতুন নতুন কয়েকটা সেন্টেন্স, নতুন কয়েকটা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে নিজেরা তৈরি করবেন। একটা সাবজেক্ট নেবেন, একটা নতুন ভার্ব নেবেন, নেওয়ার পর ওই ভার্বটাকে প্রথমে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করবেন অবজেক্টটা পাওয়ার জন্য। ডাবল ইউএইচ ওয়ার্ড, এই হোয়াট এবং হুম পেলে ভালো, না পেলে আরো ভালো। কোশ্চেন করার পর হাউ, হোয়ার, হোয়েন হয়, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করবেন। অ্যাডভার্বিয়াল ওয়ার্ড করলে দেখবেন যেভাবে উত্তর আসবে ইংলিশে, সেভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন। যদি দুই একটা ভুল হয় সেটা আমি সংশোধন করে দিব। বাট কাজগুলো আপনাদের করতে হবে, বসে থাকলে হবে না। করতে পারবেন? কি বললাম বুঝতে পারছেন সবাই?
ইনশাআল্লাহ পারবো। শিখতে পারছেন কিছু নতুন কিছু, কিভাবে আমরা ছোট সেন্টেন্স থেকে বড় সেন্টেন্স তৈরি করতে পারি? হ্যাঁ, প্র্যাকটিক্যালি শিখতে পারছেন? জি স্যার। তাহলে এটা জি আপনি ভাইয়া। করে ফেলবেন। আমরা ভালো লাগছে ক্লাস করে। আমরা একটু একটু করে এগোবো, যতটুকু পড়বো ততটুকুই যেন ডেভেলপ করতে পারি, সেভাবেই আমরা এগোবো। ঠিক আছে।